2022-23 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20তম হওয়া তানহিমের কাছে যাচ্ছি আজকে। সে নিজেও জানে না, তার চান্স পাওয়ার গল্পটা আমরা তোমাদের জন্য শুট করে নিয়ে আসব। তাহলে চলো শুরু করা যাক। ঠিক এই মুহূর্তে আমরা আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের কাছাকাছি। আমরা তানহিমকে কল দিয়ে তার লোকেশনটা জেনে নিয়েছিলাম, বলেছিলাম যে তার নামে একটা পার্সেল আছে, আমরা সেই পার্সেলটা দিতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাদের একটা পার্সেল ছিল, আপনি তানহিম স্যার বলছেন? জি জি বলুন। আপনার একটা পার্সেল ছিল স্যার, আপনার এক্সাক্ট লোকেশনটা যদি বলতেন আমরা আপনার পার্সেলটা নিয়ে আসতাম। বেলপাড়া, আর বেলপাড়া এসে চেয়ারম্যান বাড়ি বললেই হবে, এখানে নামে। সো আশা করি সে সারপ্রাইজ হয়ে যাবে আমাদেরকে দেখলে। আমরা যাচ্ছি, যে তার সম্পূর্ণ চান্স পাওয়ার গল্পটা সবার উদ্দেশ্যে বের করে নিয়ে আসবে। ঠিক এই মুহূর্তে আমরা আমাদের এক্সাক্ট লোকেশনে চলে আসছি। আমরা এখন তানহিমকে কল দিব, কল দিয়ে বলবো যে আপনার পার্সেল রেডি হয়ে গেছে, আমরা আপনার পার্সেলটা দিতে আসছি। আমরা চলে এসেছি মোটামুটি আমাদের এক্সাক্ট লোকেশনে। আমরা যতটুকু জেনেছি যে এই জায়গার মধ্যেই তানহিম থাকে। আমরা একটু নক দেই। কি অবস্থা তানহিম? আপনি খুবই হলাম, আপনি হঠাৎ, আমি তো ভেবেছিলাম ডেলিভারি বয় আসবে। না ভাইয়া, ভাই বিশ্বাস করবেন না ভাই, আমি মাত্র আপনার চ্যানেলে স্ক্রল করে এসেছি যে আপনি আমার ভর্তির সাবজেক্ট এবং সাবজেক্ট চয়েস ভাইবার সম্পর্কে কি বলবেন, আমি আসলে খুবই অভিভূত। এটা আমি প্রত্যাশা করিনি ভাইয়া, সত্যি ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা তানহিমকে জানাইনি যে আজকে তানহিমের সাথে দেখা করতে আসবো। সো আমরা বলছিলাম যে আমরা একটা পার্সেল সারপ্রাইজ ছিল আমার অ্যাডমিশন এক্সামের। এটা থ্যাংক ইউ ভাই। আমরা হচ্ছে অ্যাডমিশনে তানহিমকে অনেক সাহায্য করেছি, তানহিম আমাদের দ্বারা অনেক উপকৃত হয়েছে এবং ফাইনালি আজকে তানহিমের বাসায় চলে আসছি। ওকে, না জানা, আচ্ছা আমরা একটু তানহিমের বাসায় যাই, সেখানে গিয়ে পুরো গল্পটা বলবো। তানহিম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আসলে ভাই আপনাকে এই পরিবেশটা দেখাতে পেরে খুব ভালো লাগছে। খুব চমৎকার একটা পরিবেশ, অরণ্যানী এবং অসংখ্য নানা রকমের গাছ, খেজুর গাছ, আম গাছ। এপারে আমাদের বাসা, এপারে আমার চাচার বাসা, অনেক বড় কিন্তু তোমাদের এরিয়াটা। মানে এই পুরো আমাদের বেলপাড়া এই গ্রামটাই হচ্ছে অনেকটা বলা যায় মানে গ্রাম টাইপ। এটা শহরের মাঝখানে, তবে এক চিলতে আর কি শান্তির মতো এটা একটা গ্রাম। এবং এখানে আমি যখনই ডিপ্রেসড হয়ে যেতাম, পড়া নিয়ে আমি বলা যায় হতাশ হয়ে যেতাম, তখন আমি নিজের মনটাকে শান্ত করার জন্য, নিজেকে আবার রিভাইভ করার জন্য আমি দেখা যেত এখানে এসে একটু বসে নিজেকে সময় দিতাম এবং যাকে বলে আমি নিজেকে গুছিয়ে তুলতাম। আবার তো খুবই ভালো লাগে। বড় তোমাদের প্লেস, এখানে তো মানে খেলাধুলাও করতে তোমরা একসময় ছোটবেলা খেলাধুলা করতাম ওই প্রান্তে, বলা যায় মানে শহরের মাঝে এক চিলতে গ্রাম আর কি বলতে পারেন। কিন্তু এখন তোমাকে কিন্তু এই গ্রাম সাইড ছেড়ে এই যে মানে জ্যামের শহর ঢাকায় যেতে হবে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে। তো ভবিতব্য এটাই করতে হবে, আর কিছু তো করার নেই। আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা ওই জায়গায় আছি, একত্রে আড্ডা হবে, ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওগুলো আমার অ্যাডমিশন লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমি যখনই নার্ভাস থাকতাম, যখনই আমি টেস্ট ফরেন থাকতাম, আমি আপনাদের ভিডিওগুলো দেখে নানা দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করতাম, সেগুলো অ্যাপ্লাই করে সেই অবস্থা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করতাম। আচ্ছা চলো, গল্পটা আমরা হচ্ছে রুমে বসে বলি, কারণ এই গল্পটা সবার জানা উচিত। চলো। আমি এখন তানহিমকে কোয়েশ্চেন করব, যেটা তানহিমের ছোট ভাই বোনদের প্রশ্ন। তানহিম অ্যাডমিশনের প্রিপারেশনটা কখন শুরু করেছিল? হিন্দি শুরু হয় আমার কলেজ লাইফে একদম প্রারম্ভ থেকেই। আমি তখন থেকে মোটামুটি আমার মেইন যে বইগুলো সেগুলো ভালো মতো পড়তাম এবং পাশাপাশি বাজারের কয়েকটি মানসম্মত বই থেকে সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংলিশের বেসিক জিনিসগুলো এবং ভোকাবুলারি যেটা, এইসব ব্যাপারে আমি মোটামুটি একটা ধারণা রাখার চেষ্টা করেছিলাম। পাশাপাশি প্রশ্ন ব্যাংক তখন থেকে সলভ করতাম।
তো মোটামুটি বলা যায় আমার ইন্টার লাইফ এবং অ্যাডমিশন লাইফ এই দুইটা সূচনা একই সঙ্গে যুগপথ। মানে আমরা বলতে পারি ইটস লাইক এ প্যারালাল ওয়েতে চলছে দুইটি। আচ্ছা, তাহলে তুমি তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা বলছো যে ফার্স্ট ইয়ারের দিকে শুরু করেছিলে, তার মানে যারা জুনিয়র ছোট ভাই বোন আছে তোমরা কিন্তু ভাইয়ার আইডিয়াটা মাথায় রাখতে পারো। ভাইয়া 20তম হয়েছে, ভাইয়ার আইডিয়া হচ্ছে ভাইয়া ফার্স্ট ইয়ারের থেকেই শুরু করেছিল। আমি তানহিমকে যদি সেকেন্ড কোয়েশ্চেনটা করি, তানহিম যখন পড়াশোনা করতো, তানহিম বলতেছে যে দুইটাকে প্যারালালি পড়াশোনা করতো বা দুইটাকে প্যারালালি চালায় নিত। সো ওই ক্ষেত্রে ব্যালেন্সিং এ কি কোনো প্রবলেম হতো না, পড়াশোনাটাকে অ্যাডজাস্ট করে নিতে, ব্যালেন্স করতে? পড়াশোনার ব্যাপারটা হচ্ছে মেইনলি একটা ফিলোসফিক্যাল ব্যাপার। তো আমার ফিলোসফি ছিল আমি দুইটাই প্যারালালি পারতেছি, হয় আমি যদি 10 ঘন্টা পড়ি আমি 5 ঘন্টা অ্যালোকেট করছি ইকুয়ালি। এবং আমি এটা নিতে পারছি মেইনলি করোনার যে একটা লুপ হোল ছিল আমাদের, সেই লুপ হোলটাকে কাজে লাগাইছি আমি। আমার তখনই ইন্টার লাইফে পড়া কাভার্ড হয়ে গেছে। বাট আমাদের জুনিয়ররা এই প্রিভিলেজ পাবে না, তারা এই দিক থেকে বঞ্চিত বা সৌভাগ্যবান দুইটাই বলা যায়। তো তাদের ক্ষেত্রে আমার এই নিবেদন থাকবে তারা যেন সবার আগে এইচএসসি পড়া সারে, এরপর যেন তার অ্যাডমিশনের পড়া প্যারালালি শুরু করে। মানে তানহিমের এইখান থেকে আমরা একটা পয়েন্ট পেলাম যে এইচএসসিটাকে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শেষ করতে হবে, দেন হচ্ছে তুমি তোমার অ্যাডমিশনের দিকে ফোকাস করবে। আর দেন অবশ্যই জিপিএ নাম্বার আমার যদি আজকে এসএসসিতে 4.06 না থেকে বেশি থাকতো, আমার প্লেসগুলো অন্য সব জায়গায় এবং ধাবিত এগিয়ে যেত। তাই সবার আগে একাডেমিক লাইফ, দেন একাডেমিক লাইফের পূর্ণতা প্রাপ্তির পরে প্যারালালি পড়া শুরু করবে। তাহলে এখানে চমৎকার আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে তানহিমের এসএসসির রেজাল্ট হচ্ছে 4.06। তাহলে দেখো 4.06 না হয়ে তানহিমের রেজাল্ট যদি প্লাস থাকতো তাহলে তানহিম কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্টও হতে পারতো, এটা ডেফিনেটলি। সো আমি যদি এখন তানহিমের কাছে পরের কোয়েশ্চেনটাতে চাই, তানহিম অনেক পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে এবং ফাইনালি তানহিম কিন্তু গুচ্ছতে 5ম হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20তম হয়েছে। এখন তানহিমের প্রতি আমার কোয়েশ্চেন থাকবে, তানহিম যেই দিন রেজাল্টটা পেলো, ফার্স্ট গুচ্ছের রেজাল্টটা পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পেলো, তখন তানহিমের ফিলিংটা মানে তোমার ওই ফিলটা কেমন ছিল, ফিলিংসটা কেমন ছিল? অ্যাডমিশন জার্নির প্রথম বড় রকমের একটা রেজাল্ট অ্যাপার্ট ফ্রম চট্টগ্রাম। তো আমি খুব মানে নার্ভাস ছিলাম যে আমি যখন দেখলাম প্রায় 80+ মার্ক পেয়েছি, 100+, আমি ভাবছি আমি 100-র বাইরে চলে গেছি। বাট যখন আমি ঢুকলাম মানে আই ওয়াজ স্টান্ড যে আমি আলহামদুলিল্লাহ 5ম হয়েছি। তো আল্লাহর একটা বিশেষ কৃপা ছিল এবং ঢাবির রেজাল্টের পরে আরও খুশি হয়েছি, কারণ আমার আজীবন স্বপ্ন ছিল আমার ল নিয়ে পড়ার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই আশাটা আমার মঞ্জুর করেছেন, তাই ভালো লেগেছিল অনেক। আচ্ছা, তাহলে তুমি খুব এক্সাইটেড যে তুমি খুব অল্প দিনের মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা এবং তোমার স্বপ্নের সাবজেক্ট লোতে পড়াশোনা করবা। এর বাইরে আমাকে বলো যে আন্টি আঙ্কেল মানে যারা আমাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখেন, যারা আমাদেরকে সফল করার জন্য, সফল দেখার জন্য মুখিয়ে থাকেন, আন্টি আঙ্কেলের অনুভূতি কেমন ছিল যখন তোমার ভালো রেজাল্টটা শুনেছে? আসলে পিতামাতার অনুভূতিটা আসলে আমার পক্ষে বলে বোঝানো সম্ভব না। তারা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ, তারা সর্বদাই আমাদের মঙ্গল চান এবং আমার বাবা মা রেজাল্ট দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন, যা হওয়ারই কথা। প্রত্যেক রেজাল্টের পরে আমার বাবা আমার মা দুজনই। তো এছাড়া আমার পড়াশোনার ক্ষেত্রে সবসময় আমার বাবা মা আমাকে হেল্প করেছেন। এটা মানে আমি যে কোনো কিছু চাইলেই পড়াশোনা সংক্রান্ত এটাকে প্রি অর্ডার আনসার ছিল ইয়েস, কখনো নো শুনিনি। তাই এইভাবে তাদের হেল্প না থাকলে আমি এত আসতে পারতাম না। আচ্ছা আচ্ছা, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে দেখো আমরা ব্যক্তিগতভাবে কতটুক ভালো কতটুক খারাপ তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাবা মা। কারণ আমাদের ভালো খারাপটা নির্ভর করে আমাদের বাবা মার উপরে। বাবা মা সাপোর্টিভ না হলে আমরা অনেক প্রিভিলেজ পাবো না। সো তানহিমের কাছ থেকে আমরা এই জিনিসটা জানলাম। আর বাবা মা কিন্তু ব্যক্তিগতভাবে কখনোই চায় না যে আমার ছেলে মেয়ে আমাকে অনেক টাকা পয়সা ইনকাম করে দিবে। তারা চায় যে আমার ছেলেটা ভালো একটা জায়গায় থাকুক, আমার ছেলেটা সফল হোক, আমার মেয়েটা ভালো একটা পজিশনে যাক। এবং সেটা যখন আমরা ভালো জায়গায় যাই তখন কিন্তু বাবা মা এমনিতেই আনন্দিত হয়ে যায় যে না আমার ছেলেটা অ্যাটলিস্ট কিছু করেছে। এবং বাবা মা কিন্তু চায় তোমাকে আমাকে নিয়ে গল্প করতে, মানুষকে বলতে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, সে এটা করেছে, সে এটা করেছে। দিন শেষে বাবা মায়ের প্রাপ্তির জায়গাটা এটা, সে 5 জনের সাথে তার ছেলেটাকে গর্বের সহিত পরিচয় করিয়ে দিবে, যেটা তুমি পেরেছো তোমার বাবা মাকে সেই সুযোগটা দিতে। এবং যারা ভিডিও দেখছে আমার ছোট ভাই বোনরা, তাদের প্রতি আমার সেম পরামর্শ থাকবে, তোমরাও যদি মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারো, তোমার তানহিম ভাইয়ের যে প্ল্যানগুলো বলেছে, যে স্ট্র্যাটেজিগুলো সে অ্যাপ্লাই করেছিল, ওই আইডিয়াগুলো নিয়ে যদি তুমি পারফেক্ট একটা রুটিন বানাতে পারো, আর আমরা তো তোমার সাথে আছি, তোমার চান্স পাওয়াকে আটকায় সেটা আমি দেখব। এখন আমি যদি হচ্ছে তানহিমকে বলি, তানহিম আমাদের যে অনলাইন ভিডিওগুলো আমরা স্টুডেন্টদের জন্য রেডি করি, বিভিন্ন ক্লাস নিয়ে হেল্প করছি, এইগুলো আসলে স্টুডেন্টদের জন্য কতটা উপকারী বা তুমি এইগুলো থেকে কতটা উপকার পেয়েছিলে?
আসলে আপনার চ্যানেলের কথা বলতে গেলে সবার আগে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। আমি সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আপনার চ্যানেলের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং বলা যায় যে আপনার চ্যানেলের যে বিষয়গুলো সেগুলো ইন্টার লাইফ থেকে শুরু করে একদম সাবজেক্ট চয়েস এবং ভর্তি হওয়া পর্যন্ত পরিব্যাপ্ত। এত পরিব্যাপ্ত কোনো চ্যানেল আমি দেখিনি যেখানে সকল বিষয় নিয়ে টাচ করা হয় এবং বুস্ট করি না, বরং আপনি যা ফ্যাক্ট তাই বলেন এবং সবাইকে সঠিক তথ্য দিতে চেষ্টা করেন এবং ক্লাস নিয়েও সাহায্য করেন। তো এই দিকটা আমার ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তাহলে স্টুডেন্টরাও যদি আমাদের ভিডিওসগুলো সামনে ফলো করে তাহলে তারাও ভালো আউটপুট পেতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। আচ্ছা, তো আমি যদি এখন তোমাকে লাস্ট কোয়েশ্চেনটা করি, তোমার এই ভিডিওটা বাংলাদেশের অনেকেই দেখছে, অনেক জুনিয়র পোলাপান দেখছে যারা সামনের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেদেরকে রেডি করবে, তাদের প্রতি আমি যদি তোমাকে 3টা পরামর্শ দিতে বলি, যে জুনিয়র ভাই বোনদের প্রতি তোমার কোন 3টা পরামর্শ থাকবে? সবার প্রথম, নেভার লুজ হোপ। আমেরিকার কনিষ্ঠতম রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট বলেছিলেন, থিঙ্ক ইউ ক্যান ইউ অ্যান্ড ইউর হাফ ওয়ে দেয়ার। সুতরাং সবার আগে তোমাকে বিশ্বাস করতে হবে, তারপর তুমি পাবে। দ্বিতীয়ত, পরিশ্রম করো, কেননা পরিশ্রম ব্যতীত কোনো কিছু অর্জিত হয় না। আল্লাহ তাআলা যেহেতু তিনি ন্যায় বিচারক, তিনি হচ্ছেন সবচেয়ে মহামহিম, তিনি তাকেই সাহায্য করবেন যে পরিশ্রম করে। এবং তৃতীয়ত, ধৈর্য ধারণ করো। আমি পরিশ্রম করছি কিন্তু বিফল হচ্ছি, এই কথা অনেক শোনা যায়, কিন্তু আসলে কেউ বিফল হয় না। পরিশ্রমটা টুডে অর টুমোরো আল্লাহ তাকে অবশ্যই তার যথাযথ মর্যাদা দিবেন, তাই ধৈর্য ধারণ করতে হবে। এই 3টি আমার নিবেদন রইল। সো আমি আশা রাখবো যে এই 3টা জিনিস তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করে তানহিম 20 হয়েছে, তুমি কেন 20 হবা? আমিও চাই তানহিমও চাই তুমি ফার্স্ট হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আর তানহিম এখন কিন্তু একই ক্যাম্পাসে। এতদিন মানে কিছুদিন আগেও তানহিম চিন্তা করতো যে ঢাকা ইউনিভার্সিটিটা স্বাধীন ভাইদের ঢাকা ইউনিভার্সিটি, আর তানহিম ভাবতো যে একদিন আমি ওইখানে যাব বা পড়বো। আজকে তানহিমের ইউনিভার্সিটি, আমরা এখন একই ক্যাম্পাসে থাকবো, চা খাবো, আড্ডা দিব, ক্লাসের শেষে একজন আরেকজনের সাথে দেখা হবে। সো আমরা চাচ্ছি আগামী বছর ওই চায়ের আড্ডায় যেন তোমাকে পাই, ইনশাআল্লাহ আমরা 2জন মিলে তোমার সাথে বসে চা খাবো, তোমার গল্পটা তখন শুনবো।